বাংলাদেশে আল কায়েদার শীর্ষ নেতা উধাও, নাকি তারেক প্রশাসনের ঘোর টপে আত্মগোপনে? সজীব ওয়াজেদ জয়ের চরম এক বিস্ফোরক দাবি, জাতিসংঘের রিপোর্ট ২২ মাস ধরে হাওয়া, মাওলানা ইকরামুল। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে আজ এমন এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে, যা শোনার পর প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের গায়ে কাঁটা দিয়ে ওঠার কথা। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক দীর্ঘ ও বিস্ফোরক পোস্ট তুলে ধরেছেন। ভারতীয় উপমহাদেশের আল কায়দার AQIS এর দ্বিতীয় শীর্ষ নেতা মাওলানা ইকরামুল হক ওরফে আবু তালহা কোথায় উধাও হয়ে গেল? সে কি সত্যি নিখোঁজ, নাকি বর্তমান তারেক রহমানের প্রশাসনের যে ছত্রছায়া নিরাপদ কোনো ঘোর টপে আত্মগোপন করে আছে? সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, স্বয়ং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাদের সাম্প্রতিক প্রতিবেদনে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে যে বাংলাদেশে আল কায়দা এবং জামিয়াতুল মুজাহিদিন জেএমবির নতুন করে সক্রিয় সেল গড়ে তুলছে। অথচ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই রিপোর্টকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উড়িয়ে দিচ্ছে। দর্শক, আজকের এই বিশ্লেষণে আমরা উন্মোচন করব ৫টি ছদ্মনাম, ভুয়া ভারতীয় পাসপোর্ট এবং ১০টি সীমান্ত সন্ত্রাসবাদের মামলার আসামি কিভাবে জামিনে বেরিয়ে ২২ মাস ধরে হাওয়া হয়ে যায়, এবং এর পিছনে ২০০১ থেকে ২০০৬ সালে সে অন্ধকার জমানার কোনো চক্রান্ত কাজ করছে কিনা। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। সজীব ওয়াজেদ জয়ের এই দাবির উপরে ভিত্তি করে আমরা আজকে আলোচনাটা সাজাবো। দ্য ওয়ালে এই রিপোর্টটাকে ফলাও করে প্রচার করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে বাংলাদেশের আল কায়দার শীর্ষ সেই নেতা উধাও, নাকি তারেক প্রশাসনের ঘোরটোপে আত্মগোপনে? প্রশ্ন হাসিনা পুত্রের। এভাবেই কিন্তু জয়ের এই বার্তাটাকে তুলে নিয়ে আসার চেষ্টা করেছে। আমরা একটু ভিতরে আলোচনা যদি যাই, আসলে ব্যাপারটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। চলুন আগে জেনে নেওয়া যাক কে এই মাওলানা ইকরামুল হক। বাহ্যিক দৃষ্টিতে তাকে নারায়ণগঞ্জের কোনো মাদ্রাসার অতি সাধারণ শিক্ষক মনে হতে পারে, কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর ফাইলে সে এক অতি ভয়ঙ্কর মাস্টার মাইন্ড। সে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট AQS এর সর্বোচ্চ পর্যায়ের কমান্ডার। তার ভয়ঙ্কর রূপগুলো এক নজরে একটু আমরা দেখে আসি। কোথায় সে, কি অবস্থায় আছে, বা তার আসল অবস্থাটা কি? মেধা ও প্রযুক্তি দক্ষতা ২০০৭ সালে বেফাকুল মাদ্রাদিসিল আরাবিয়ার অধীনে হিফজুল পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জন করেছিলেন এই ইকরামুল। বাংলা, উর্দু, আরবি এবং ইংরেজিতে সাবলীল কথা বলতে সক্ষম। প্রযুক্তিবিদ্যায় পারদর্শী হওয়ার কারণে সে আল কায়দা সদস্যদের জন্য নিয়মিত গোপন অনলাইন ক্লাস পরিচালনা করত। ছদ্মনাম এবং ভুয়া তথ্য: আবু তালহা, মাওলানা সাবেত, নূর হোসেন, মনসুর এবং মিলন। এই ৫টি ছদ্মনামে সে তার নেটওয়ার্ক চালাতো। এমনকি ভুয়া পরিচয়ে একটি ভারতীয় পাসপোর্ট জোগাড় করতেও সে সক্ষম হয়। গ্রেপ্তার ও জামিন: ২০২৩ সালের মে মাসে শেখ হাসিনা সরকারের সময় ঢাকার মাদারটেক থেকে তাকে এবং তার স্ত্রীকে গ্রেপ্তার দেখানো করা হয়। ১৬ দিনের রিমান্ডের পর কাশিমগঞ্জ কারাগারে বন্দি নাম্বার ৩৩৯/২৩ হিসেবে তাকে রাখা হয়, কিন্তু ২০২৪ সালের অক্টোবরে রাজনৈতিক পালাবদলের পর সে রহস্যজনকভাবে জামিন পায়। জামিনের মুক্তির পর আজ প্রায় ২২ মাস ধরে সে নিখোঁজ। কাশিমপুর জেল থেকে বের হওয়ার পর একটি আন্তর্জাতিক জঙ্গি নেতার এভাবে উধাও হয়ে যাওয়া কি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা, নাকি কৌশলী মদত? বন্ধুরা, কেবল সজীব ওয়াজেদ জয় নয়, খোদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদনে বলা হয়েছে আল কায়দার বাংলাদেশি শাখা আনসারুল ইসলাম এবং জেএমবি একাধিক ভিন্ন ভিন্ন ছদ্মনামে পুরো দেশে নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটছে। পুলিশ এক্সক্লুসিভ উদ্ধার করলেও তা করছে কেবল সাধারণ মানুষের নির্দিষ্ট কিছু খবরের ভিত্তিতে। পুলিশ ও গোয়েন্দা বাহিনীর প্রণোদিত কোনো তৎপরতা আমরা চোখে দেখছি না। জাতিসংঘের এই আশঙ্কাজনক রিপোর্ট প্রকাশ পাওয়ার পরও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিষয়টিকে হালকাভাবে উড়িয়ে দিয়েছেন। গোয়েন্দা রিপোর্টের সতর্ক বার্তা সত্ত্বেও যখন প্রশাসন চুপ থাকে, গোয়েন্দারা ইকরামুলের গ্রামের বাড়ি ময়মনসিংহে গিয়ে তার বাবার সাথে কথা বলে খালি খালি হাতে ফিরে আসে। আর ময়মনসিংহের পুলিশ সুপার বলেন তিনি শুনেছেন যে নারায়ণগঞ্জে শিক্ষকতা করছে। তখন স্পষ্ট হয়ে যায় এই সরকার জঙ্গি দমনে কতটা গাফলতি দেখাচ্ছেন, এবং এই সরকার যে জঙ্গিবাদের বিভিন্ন সময় তুষ্ট করে এবং জঙ্গিবাদকে উত্থানে সহায়তা করে তা কিন্তু আমরা এর আগেও বারবার বিভিন্ন কর্মকাণ্ডে দেখেছি।
সুপ্রিয় দর্শক, সজীব ওয়াজেদ জয় তার পোস্টে অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন তুলেছেন। ২০০১ থেকে ২০০৬ সালে যখন বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গিবাদের কেন্দ্রে পরিণত হয়েছিল, যখন জালকাঠিতে বিচারককে হত্যা করা হয়েছিল, ১৭ই আগস্ট ৬৩টি জেলায় একসাথে ৫০০ স্থানে সিরিজ বোমা হামলা চালানো হয়েছিল, তখন ক্ষমতায় ছিল এই বিএনপি জামাত জোট। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর হাওয়া ভবনের নিয়ন্ত্রক ছিলেন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে যে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়েছিল, তার ক্ষত শেখ হাসিনা আজও বহন করে চলেছেন। যে মামলায় জঙ্গি গোষ্ঠীগুলোকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার ইতিহাস সবার জানা। ২০২৬ সালে দাঁড়িয়ে যখন সেই একই রাজনৈতিক শক্তি আবার ক্ষমতায়, তখন আল কায়দার এক শীর্ষ নেতার ফাইলের উপর ধুলো জমানো এবং সুনির্দিষ্ট তথ্য থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার না করা কি সেই পুরনো জমানারই পুনরাবৃত্তি নয়? যেখানে জামায়াতের পরোক্ষ প্রভাব প্রশাসনের উপর রয়েছে বলে অভিযোগ উঠছে, সেখানে ইকরামুলের মতো শীর্ষ আল কায়দা জঙ্গির নিখোঁজ হওয়াটা কেবল একটি সাধারণ নথি মাত্র। প্রিয় দেশবাসী, আন্তর্জাতিক পর্যবেক্ষকবৃন্দ, যে কথাগুলো আমরা বলতে চাচ্ছি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ২০১৬ সালে আল কায়দার এই শাখাটিকে গ্লোবাল টেররিস্ট অর্গানাইজেশন ঘোষণা করেছে। ভারতের কাছেও এই মাওলানা ইকরামুল মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষ সন্ত্রাসী। কিন্তু বাংলাদেশের মাটিতে সে অবাধে ঘুরে বেড়াচ্ছে, মাদ্রাসায় শিক্ষকতা করছে, অথচ পুলিশ তাকে নাকি খুঁজেই পাচ্ছে না। তাহলে অবস্থাটা আপনারা দেখেন, তারেক রহমানের সরকার আসলে কতটা দেউলিয়াত্ব হলে একটা সরকার এই জিনিসগুলো আহ, মানে করার চেষ্টা করে এবং জঙ্গিদেরকে তারা ঢেকে রাখার চেষ্টা করে। লক্ষ্য করুন দর্শক, আমরা যদি এই ওয়ালের রিপোর্টটাকে একটু আপনাদেরকে পড়ে শোনাই, সেখানে যেটা বলা হচ্ছে, বাংলাদেশের জঙ্গি তৎপরতা নিয়ে ফের মুখ খুললেন সেদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। ৫ই আগস্ট দিল্লিতে তার মা হাসিনা ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে অনলাইনে হাজির হয়ে জয় বাংলাদেশের জঙ্গি তৎপরতা নিয়ে ভারত সরকারকে সতর্ক করেছিলেন। বলেছিলেন, বাংলাদেশ আরেকটি পাকিস্তান হতে চলেছে, যা ভারতের জন্য দুশ্চিন্তার। শনিবার এক্সে এক দীর্ঘ পোস্টে তিনি দেশের জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা এবং অতীতে বিএনপির খালেদা জিয়া সরকারের মতো বর্তমান তারেক রহমানের প্রশাসনও জঙ্গি সন্ত্রাস দমনে হাত গুটিয়ে বসে আছে বলে অভিযোগ করেছেন। তার বক্তব্য, জঙ্গি তৎপরতার ভয়াবহতার বিপদটিকে বর্তমান সরকার লঘু করে দেখছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ৫ই আগস্টে জয়া দিল্লির অনুষ্ঠানে ভাষণের অল্প দিনের ব্যবধানে খোদ রাষ্ট্রসংঘ তাদের এক রিপোর্টে বাংলাদেশে আল কায়দা ও জামিয়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করার রিপোর্ট দিয়েছেন। কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ওই রিপোর্টকে তেমন গুরুত্বই দেননি। যদিও বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টের জঙ্গি তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। মনে করা হচ্ছে, দেশের বর্তমান রাজনৈতিক নেতৃত্ব তথা সরকার জঙ্গি নাশকতা নিয়ে তেমন একটা মাথা ঘামাতে রাজি নয় বলেই পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো নিজ থেকে তৎপর হচ্ছে না। চলতি চলতি মাসেই ঢাকা সহ বাংলাদেশের একাধিক জায়গায় বেশ কিছু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অনেক জায়গাতে বিস্ফোরক উদ্ধার করেছে জঙ্গি দমন পুলিশ। যদিও প্রতিটি ক্ষেত্রে জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে অভিযান চালায়। পুলিশ ও গোয়েন্দা বাহিনীর স্বপ্রণোদিত তৎপরতা কম। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, আল কায়দা ও জেএমবির একাধিক ভিন্ন নামে নেটওয়ার্ক তৈরি করেছে বাংলাদেশে। শেখ হাসিনার পুত্র জয় শনিবারের পোস্টে বলেছেন, ভারতীয় উপমহাদেশে আল কায়দার শীর্ষ নেতা মাওলানা ইকরামুল বর্তমান বাংলাদেশে গা ঢাকা দিয়ে আছে। ২০২৪-এ পালাবদলের পর জামিনে মুক্ত ওই নেতা এখন কোথায় আছে সে ব্যাপারে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর কাছে সুস্পষ্ট তথ্য নেই। এমনকি কারাগার ও থানায় থাকা ওই ব্যক্তি সংক্রান্ত নথিপত্র ধুলো জমেছে বা হারিয়ে যাচ্ছে। জয় বলছেন, মাওলানা ইকরামুল হক নামটি শুনলে হয়তো মনে হতে পারে তিনি একজন সাধারণ মাদ্রাসা শিক্ষক, কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এই ব্যক্তি এখন অন্যতম মাথা ব্যথার কারণ। তিনি আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট একিউএস এর দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ের নেতা বলে অভিযোগ রয়েছে। জামিনে মুক্তি পাওয়ার পর ২২ মাস ধরে তিনি নিখোঁজ বলে জানা গেছে। ৫টি ছদ্মনাম, একটি ভুয়া ভারতীয় পাসপোর্ট, সীমান্তের উপরে সন্ত্রাসবাদ সংক্রান্ত ১০টি মামলা থাকা ওই জঙ্গি নেতাকে তারপরও বাংলাদেশ পুলিশ ও গোয়েন্দারা বাহিনী খুঁজে পাচ্ছে না। ২০২৩ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার সময় থেকে মে মাসে ঢাকার মাদারটেক এলাকা থেকে ইকরামুলকে গ্রেপ্তার করা হয়েছে। সেটা আমি আগেও আপনাদেরকে বলেছি। জয় লিখেছেন, কারাগারের নথিতে তার বন্দি নাম্বার ৩৩৯/২৩ বলে উল্লেখ রয়েছে বলে জানা গেছে। সবুজগাঁ থানার মামলা দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলা সে আসামি। এখন সে মামলায় ফাইল ধুলো জমে পড়ে আছে। গোয়েন্দা সূত্র অনুযায়ী ইকরামুল অত্যন্ত মেধাবী। ২০০৭ সালে সে বেফাকুল মাদ্রাজ রিসিল আরবিয়াল অধীনে হিফজ পরীক্ষায় সে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছিল। বাংলা, উর্দু, আরবি এবং ইংরেজিতে সাবলীল। প্রযুক্তিতে তার দক্ষতা এতটাই যে আল কায়দার ভারতীয় শাখার যোগদানের অল্প সময়ের মধ্যে সংগঠনের একটি বিভাগের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। সংগঠনের সদস্যদের জন্য সে নিয়মিত অনলাইন ক্লাস পরিচালনা করে থাকে বলে অভিযোগ রয়েছে।
ভুয়া পরিচয়ে সে একটি ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করেছিল বলে অভিযোগ রয়েছে। তার কথিত ছদ্মনামগুলোর মধ্যে রয়েছে আবু তালহা, মাওলানা সাবেত, নূর হোসেন, মনসুর ও মিলন। ৫ টি মুখোশ কিন্তু একটি মুখ। একদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সর্বশেষ প্রতিবেদনে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, আল কায়দা বাংলাদেশের সক্রিয় সেল প্রতিষ্ঠার মাধ্যমে তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করেছে। দর্শক, এভাবেই কিন্তু তার কথাগুলো বা জয়ের প্রশ্নগুলো কিন্তু সামনে এসেছে। জয় বলছেন আসল প্রশ্নটি আসলে অন্যত্র। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যখন বাংলাদেশের জঙ্গি তৎপরতার একটি কেন্দ্রে পরিণত হয়েছিল বলে অভিযোগ, তখন দেশটি শাসন করছিল সেই শক্তি, যারা এখন আবার ক্ষমতায় এসেছে। প্রসঙ্গত তখন বাংলাদেশের ক্ষমতায় ছিল বিএনপি ও জামাত ইসলামী জোট। প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, অন্যদিকে বর্তমান বাংলাদেশের শাসন ক্ষমতায় খালেদা জিয়ার দল বিএনপি। প্রধানমন্ত্রীর পুত্র তারেক রহমান সংসদের প্রধান বিরোধী দল জামাত ইসলামী, যদিও আওয়ামী লীগ সহ একাধিক দলের বক্তব্য, বিএনপি ও জামাতে ইসলামী যথাক্রমে শাসক ও বিরোধী দল হলেও তাদের মধ্যে আদর্শিক এবং কৌশলগত বোঝাপড়া রয়েছে। জয় বলেছেন, রিমান্ডে মৃত্যু, গুম, হত্যাকাণ্ড, বোমা হামলার ঘটনাগুলো নিয়ে সেই সময়ের স্মৃতি এখনো তাজা। জামাত বিএনপি জোট সরকারের পৃষ্ঠপোষকতায় জঙ্গি নেটওয়ার্কগুলো শিকড় গেড়েছিল। আর এখন ২০২৬ সালে একই রাজনৈতিক বলয় আর রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়েছে। শেখ হাসিনা পুত্রের প্রশ্ন, একরামুলের নিখোঁজ হওয়ার খবরকে সে গুরুত্বের সঙ্গে নেবে। খবর হ এই নিখোঁজ হওয়া খবরকে কে গুরুত্বের সহকারে নেবে? যে সরকার জামাতের প্রতিনিধিত্ব মন্ত্রিসভায় রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তাদের কাছে আল কায়দার ২য় সর্বোচ্চ নেতা পালিয়ে যাওয়া হয়তো কেবল একটি ফাইল নম্বর ছাড়া বিশেষ কিছু নয়। এভাবে কিন্তু জয় তার বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করেছে। দর্শক, সার্বিক এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে যে বিষয়গুলো আমরা দেখছি, যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ যদি আবার উগ্রবাদ, জঙ্গিবাদের অভয়ারণ্য হিসেবে চিহ্নিত হয়, তবে তার অর্থনৈতিক এবং রাজনৈতিক এবং আন্তর্জাতিক মূল্য চরমভাবে দিতে হবে সাধারণ মানুষকে। সেটা এখন দিনের আলোর মতোই বাস্তবতা। রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে সন্ত্রাস যেমন ঢিলেঢালা ভাব দেখালেও সচেতন নাগরিক হিসেবে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। আল কায়দা নেতা একরামুলের এই রহস্যজনক উধা হয়ে যাওয়া বর্তমান প্রশাসনের জঙ্গি দমন নীতির নিষ্ক্রিয়তা নিয়ে আপনাদের মতামতগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন দর্শক। ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুক এবং আপনার সব দিক থেকে আজকের এই কনটেন্টটি যদি ভালো লাগে তাহলে বেশি, বেশি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমাদেরকে উৎসাহ দিন। আর বিদায়ের বেলায় একটা বার্তা যেটা আমি সবসময় দিয়ে থাকি, আবারও দিচ্ছি, জঙ্গিদের নিয়ে কথা বলছি। সুতরাং এই বার্তাটা আপনাদের কেন বলি সেটা হয়তোবা আপনারা অনুধাবন করবেন। আপনার যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার ছেলে-মেয়ে থাকে এবং বয়স্ক মা-বাবা থাকে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি এই জঙ্গিদের হাত থেকে নিরাপদ রাখুন এবং সাবধানে রাখুন। কারণ আপনার পরিবারের নিরাপত্তা এই দেশে দেওয়ার মতো এখন কেউ নেই। আপনার পরিবারের নিরাপত্তা এবং সাবধানতা অবলম্বন আপনাকেই করতে হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।